হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং সবাইকে। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে থেকে তোমাদের ফার্স্ট আরআইসি ক্লাস স্টার্ট হচ্ছে এএনএম জিএনএম এ। তো আজকে আমরা ফার্স্ট ক্লাস লাইফ সায়েন্স দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, তোমরা একটুখানি জানিয়ে দাও যে অডিও ভিডিও সব ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা, একটুখানি জানিয়ে দাও। তো দেখো, এতদিন কিন্তু আমরা থিওরি করেছি, অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি। তোমরা যারা আমাদের ব্যাচে ছিলে, টার্গেট ব্যাচে, তোমরা জানো সেখানে আমরা তোমাদের সমস্ত থিওরি পার্ট কভার করেছি এবং সেখানেও কিন্তু আমরা বেশ ভালোই কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি। কিন্তু আজকের থেকে আমাদের আরআইসি স্টার্ট হচ্ছে, সেখানে আমরা প্রচুর আরো বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এবং শুধু কোয়েশ্চেন প্র্যাকটিসই করবো না, এবং যে কোয়েশ্চেন গুলো আমরা তোমাদের করাবো সেগুলোর আমরা প্রপার এক্সপ্লেনেশনও তোমাদেরকে করে দিব, যেন তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো কেউ ভয় পাবে না, কারণ এখন তোমাদের এক্সাম প্রায় সামনে চলে এসেছে। তোমরা কোনো রকম প্যানিক করবে না। শুধু আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, যে পিডিএফ গুলো তোমাদেরকে দিব, সেগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে। এখন থেকে যত পারবে সব কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর কেউ ভয় পাবে না যে আমার এটা ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে, ম্যাম এই স্কোর তো উঠছে না, এখানে আমার এতগুলো ভুল হচ্ছে। কোনো রকম প্যানিক না, যা হবে সব চিল মুডে ভালো মতো করবো। ঠিক আছে, কারণ দেখো, যেগুলো তুমি পারছো সেগুলো কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু যেগুলো তোমার ভুল হচ্ছে, ওগুলো নিয়ে কোনো রকম টেনশন না। যে ঠিক আছে, ভুল হচ্ছে, তোমরা শিখে নিবে, এবং তোমরা কিন্তু শেখার জন্যই কিন্তু এই ব্যাচটা তোমরা নিয়েছো। এবং তো এখানে আমরা প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, যেন তোমাদের এক্সামে কোনো রকম কোনো প্রবলেম না হয়। বোঝা গেল কি বললাম আমি? সেটা নোট করার দরকার নেই, তোমরা এখন আমাকে অ্যান্সার গুলো দাও। আর যেগুলো ভুল হবে সেগুলো আমি তোমাদের এক্সপ্লেনেশন করে দিব, বোর্ডেও লিখে দিব, কোনো প্রবলেম হবে না। এবং ক্লাসের শেষে কিন্তু আমি তোমাদের পিডিএফটাও কিন্তু প্রোভাইড করে দিব। ঠিক আছে, একটু জানিয়ে দাও। হ্যাঁ, তোমরা সবাই বলছো ক্লিয়ার তো অডিও ভিডিও? ওকে ওকে, ঠিক আছে। তো চলো আমরা আজকে ফার্স্ট আরআইসি ক্লাসটা স্টার্ট করি। আজকের এই ফার্স্ট ক্লাসে আমরা কি কোশ্চেন প্র্যাকটিস করব, তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো অলরেডি। আজকে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে নাইট্রোজেন সাইকেল, তারপরে এনভায়রনমেন্ট পলিউশন, এবং এন্ড বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি, আজকে আমরা এই তিনটা টপিক থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এবং তোমরা দেখবে, যদি তোমরা লাস্ট 3-4 বছরের যদি কোয়েশ্চেন দেখো, ইভেন আমি একটা তোমাদের ভিডিও দিয়েছি যে এএনএম জিএনএম এর লাস্ট 3-4 বছর থেকে কোন জায়গা থেকে কিভাবে কত মানে কোন ওয়েটেজে কোয়েশ্চেন এসছে। তো ওখানে দেখবে এই যে তিনটা টপিক, নাইট্রোজেন সাইকেল, এনভায়রনমেন্ট পলিউশন এন্ড বায়োডাইভার্সিটি, এখান থেকে কিন্তু বেশ ভালো মার্কসের কিন্তু কোয়েশ্চেন আসে। ওকে, তো আমরা আজকে এই টপিকটা দিয়েই কিন্তু স্টার্ট করব। ঠিক আছে, আচ্ছা তুলিকা, ঠিক আছে, আমি মাথায় রাখবো। আর এই রুটিনটা তোমরা কবে পাবে? ওকে, ঠিক আছে। তো চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করি। তো কি সবাই রেডি তো? সবার পুরো জোশ আছে তো একদম? হ্যাঁ, কাল তো তোমাদের ইউটিউবে দিয়ে দিয়েছে। কাল তো ওখানে একটা সেশন হয়েছিল তোমাদের রাতে 10টার থেকে, সেখানে তোমাদের রুটিন শেয়ার করা হয়েছে। হ্যাঁ, ঈশিতা ঠিকই বলেছে। তুলিকা, কাল 10টার থেকে একটা সেশন হয়েছিল, তো সেখানে তোমাদের রুটিন বলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো চলো একদম পুরো জোশ নিয়ে আমরা আজকে কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করি। ঠিক আছে, চলো, ইয়েস, পুরো হাই জোশ। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে এখানে? বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলের শতকরার পরিমাণ কত? 77.17 ভাগ, 20.60 ভাগ, 0.03 ভাগ, নাকি 0.80 ভাগ বায়ুমণ্ডলে? আচ্ছা, বর্ণালী বলছে পোল। শোনো, পোল দিব না, পোল দিলে আমাদের বেশ টাইম লাগবে। এখন আমাদের মানে পোল আমি দিব কোনো কোনো ক্লাসে দিব, যখন আমরা প্র্যাকটিস সেশন করব। কিন্তু এখন যেহেতু আমাদের প্রচুর কোয়েশ্চেন আছে এবং এগুলো তোমাদের শিখতে হবে, তো এখন পোল দিব না, তোমরা আমাকে এমনি অ্যান্সার করবে। আমি তোমাদের যেগুলো ভুল হবে বলে দিব, সেগুলো এখন শুধু বুঝে নাও। এখন পোল দিয়ে কোনো রকমের টাইম নষ্ট করব না। ঠিক আছে, আচ্ছা, অনেকেই বলছে এ, কেউ কেউ বলছে বি। দেখো কোশ্চেনটা ভালো মতো দেখবে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত, কি হবে বলো, কোনটা দিব?
কেউ বলছে ইয়েস, প্রম্পটে একদম বলছে এটা নাইট্রোজেনের পরিমাণ না, অক্সিজেনের পরিমাণ হচ্ছে আমার অপশন নাম্বার বি 20.60%। এটা আমার অক্সিজেনের পরিমাণ। আর যেটা তোমরা অনেকে এ বলেছো সেটা কিন্তু আমাদের নাইট্রোজেনের পরিমাণ, এটা কিন্তু আমার নাইট্রোজেনের পরিমাণ। ঠিক আছে, এটা আমার নাইট্রোজেনের। আর যখন আমাকে বলে দিবে অক্সিজেনের তখন আমাকে বলতে হবে 20.60 ভাগ। ক্লিয়ার? ইয়েস, এই কোশ্চেনটা আমি তোমাদের টার্গেট ব্যাচে অনেকবার করিয়েছি, তো ওখানে কিন্তু আমি বারবার নাইট্রোজেন লিখেছিলাম, তাই জন্যই হয়তো অনেকে যারা ব্যাচের স্টুডেন্ট আছে তারা এখানে বলে দিয়েছে যে এ, আসলে ওটা কিন্তু আমার নাইট্রোজেনের পরিমাণ। আর যখন অক্সিজেন বলবে তখন আমার 20%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। প্যান হলো একটি, প্যান কি? প্যানটা কি? আগে তোমরা এটা বলো, প্যানের ফুল ফর্মটা কি? প্যানের ফুল ফর্ম কি বলো? প্যানের ফুল ফর্ম হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, তাই তো? প্যানের ফুল ফর্ম কি? পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এটা আমার প্যানের ফুল ফর্ম। তো এটা আমাদের কিসের সঙ্গে জড়িত? জল দূষক, বায়ু দূষক, সরি জল দূষক, শব্দ দূষক, বায়ু দূষক নাকি মাটি দূষক? কি হবে প্যানটা? সবাই বলছে সি, কেউ বলছে সয়েল পলিউটেন্ট। না না, সয়েল কিন্তু হবে না, ঠিক আছে? এই প্যানটা হচ্ছে আমাদের গৌণ বায়ু দূষক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গৌণ বায়ু দূষক, গৌণ বায়ু দূষক। এবার দেখো, যেটাকে আমরা বলি সেকেন্ডারি পলিউটেন্ট, যেটাকে আমি বলি সেকেন্ডারি পলিউটেন্ট। একটা আছে আমাদের প্রাইমারি পলিউটেন্ট, একটা আছে আমাদের সেকেন্ডারি পলিউটেন্ট। মানে প্রাইমারি পলিউটেন্ট মানে আমার প্রাথমিক বায়ু দূষক, আর সেকেন্ডারি পলিউটেন্ট মানে হচ্ছে আমার গৌণ বায়ু দূষক। এবার প্রাথমিক বায়ু দূষকটা কি? যেগুলো আমাদের সরাসরি বায়ুতে মিশে বায়ুকে দূষিত করছে, এটা আমার প্রাথমিক বা প্রাইমারি পলিউটেন্ট। আর সেকেন্ডারি বা গৌণটা কি? যেটা আমার অন্য কিছুর সঙ্গে মিশে নিয়ে, ওরা মিশ্রণ ঘটিয়ে বায়ুটাকে দূষিত করছে, যেটা ডাইরেক্ট করছে না, অন্য কিছুর সঙ্গে মিশে নিয়ে তৈরি করছে, তো সেটা হচ্ছে আমার গৌণ বায়ু দূষক বা সেকেন্ডারি পলিউটেন্ট। তো প্যান হচ্ছে আমার একটা গৌণ বায়ু দূষক, এটা আমাদেরকে বায়ুকে দূষিত করছে। অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তোমরা যারা বলছো সয়েল মাটি দূষক, না, মাটিকে কেন ও দূষিত করবে? না, মাটি তো ডিডিটি 2,4-D এগুলো মাটিকে দূষণ ঘটাবে, তাই না? যেরকম রাসায়নিক সার, কীটনাশক, এগুলো। বোঝা গেল? ক্লিয়ার? মাটি দূষকে কি হবে? মাটি দূষকের ক্ষেত্রে আমার হবে কীটনাশক বা রাসায়নিক সার, এগুলা মাটিকে দূষিত করবে। ক্লিয়ার? ওকে, যদি কোথাও কারো বুঝতে প্রবলেম হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। ব্ল্যাক ফুট রোগ কোন দূষণের জন্য হয়? হোয়াট পলিউশন কজেস ব্ল্যাক ফুট ডিজিজ? লেড, ফ্লোরাইড, আর্সেনিক নাকি ক্যাডমিয়াম? কোন দূষণের জন্য আমার ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে? ব্ল্যাক ফুট ডিজিজ কি হবে? কি হবে বলো? আচ্ছা, ঈশিতা বলছে প্রাইমারি পলিউটেন্ট কি হবে? চলো আমরা একবার দেখে নিই। এই যে প্রাইমারি পলিউটেন্ট, এটা কি হতে পারে আমাদের? কার্বন ডাই অক্সাইড, CO2, এটা কি আমাদের সরাসরি বায়ুতে মিশছে, তাই তো? তো এটা হচ্ছে আমার একটা প্রাইমারি পলিউটেন্ট, একদম প্রাথমিক বায়ু দূষক। যে কি কার্বন ডাই অক্সাইড, এ কিন্তু সরাসরি বায়ুতে মিশে বায়ুকে দূষিত করছে, এটা আমার প্রাইমারি পলিউটেন্ট। ওকে, এবার এখানে সবাই বলছে তোমরা অপশন নাম্বার সি আর্সেনিক, একদমই তাই। আর্সেনিকের কারণে আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ হয়। এই ব্ল্যাক ফুট ডিজিজটা কি? যেখানে এই জলের মধ্যে যখন আমাদের আর্সেনিকের পরিমাণ বেশি থাকবে, জলের মধ্যে যখন আমাদের আর্সেনিকের পরিমাণ বেশি থাকবে, তখন ওই জলগুলো যখন আমরা ইউজ করব, তখন কি হবে? ওই আর্সেনিকের ফলে আমাদের হাত বা পায়ের পাতাতে কালো ছোপ 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 হয়ে যাবে, সেটাই হচ্ছে আমার ব্ল্যাক ফুট ডিজিজ। বোঝা গেল? এটা আমাদের আর্সেনিক দূষণে হচ্ছে। তোমরা বলো ক্যাডমিয়াম দূষণের জন্য কি রোগ হয় বলো তো? ক্যাডমিয়াম দূষণের জন্য কি রোগ হয় বলতে পারবে? ক্যাডমিয়াম দূষণের ফলে আমাদের কি রোগ হচ্ছে বলো? কি হবে ক্যাডমিয়াম দূষণের ফলে? বলো বলো।
ইটাই ইটাই, একদমই তাই। এই ক্যাডমিয়াম দূষণের ফলে আমাদের ইটাই ইটাই রোগ হয়, ইটাই ইটাই রোগ হয়। ওকে, এবার এখানে আছে ফ্লুরাইড। ফ্লুরাইড দূষণের ফলে আমাদের কি হয়? এই ফ্লুরাইড দূষণের ফলে আমাদের কি রোগ হয় বলো দেখি? এই ফ্লুরাইড দূষণের ফলে, ফ্লুরাইড দূষণের ফলে হচ্ছে আমাদের ফ্লুরোসিস রোগ হয়। কি? ফ্লুরোসিস রোগ, ফ্লুরোসিস রোগ হয়। এই ফ্লুরোসিসটা কি? ফ্লুরোসিসটা হচ্ছে যখন মনে করো জলের মধ্যে যদি আমাদের ফ্লুরিনের পরিমাণ যদি বেশি থাকে, তখন আমরা জলটা পান করছি, তো এর ফলে আমাদের দাঁতের সমস্যা হবে। ওকে, আর লেড, লেড মানে কি? আমার সীসা। সীসা দূষণে কি হচ্ছে বলতো? সীসা দূষণের ফলে আমাদের কি রোগ হয় বলো? সীসা দূষণের ফলে কি রোগ হয়? সীসা, দাঁড়াও দাঁড়াও, সব আসবে, নকনি টকনি সব আসবে। ওকে, এক সেকেন্ড দাঁড়াও, আগে এটা বলো, সীসা দূষণের ফলে কি রোগ হয়? যেটা লেড, এটার ফলে হচ্ছে আমাদের কি হয়? তোমরাই বলো, বলো বলো। ইয়েস, এটা হবে আমার ডিসলেক্সিয়া। হ্যাঁ, নকনিও হবে, ঠিক আছে, আমি নকনিটাও রেখেছি, কোশ্চেনে আছে, কিন্তু এটা ফ্লুরোসিসও হবে, ঠিক আছে। নকনিও হবে বা ফ্লুরোসিসও হবে। আর একটা আছে আমাদের পারদ দূষণ, এটা অলরেডি বলে দিয়েছি ঈশিতা। পারদ দূষণের ফলে আমাদের মিনামাটা রোগ হচ্ছে। প্রত্যেকটা রোগ কার প্রভাবে কি হচ্ছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। শর্মিষ্ঠা, নকনিটা আমি কোশ্চেনে রেখেছি, এটা আমি দিব একটু পরে, ঠিক আছে। এটা ক্লিয়ার? প্রত্যেকটা ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব। কি বলছে? নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? এবার তোমরা বলো ডিনাইট্রিফাইং স্টেপটা কি? মনে আছে ডিনাইট্রিফাইং স্টেপটা? নাইট্রোজেন প্রত্যাবর্তনের যে স্টেপ, সেখানে আমার কি হচ্ছিল? সেখানে আমাদের তিনটা স্টেপ ছিল, একটা অ্যামোনিফিকেশন, একটা নাইট্রিফিকেশন, আর একটা ডিনাইট্রিফিকেশন। নাইট্রোজেন প্রত্যাবর্তন মানে কি? যে মাটি থেকে নাইট্রোজেনটা পুনরায় আমার বায়ুতে ফিরে যাবে। তো এই ডিনাইট্রিফিকেশনে আমার কি হচ্ছে? যেখানে এই যে নাইট্রিফিকেশনে আমার NO3 তৈরি হচ্ছে, এই যে আমার নাইট্রেট তৈরি হচ্ছে, এই যে আমার নাইট্রিফিকেশন নাইট্রেট তৈরি হচ্ছিল NO3, এটার থেকে এখানে আমার নাইট্রোজেন যৌগতে রূপান্তরিত হচ্ছে, যেটা গ্যাস হিসেবে পরিবেশে ফিরে যাচ্ছে। এই প্রসেসটাকে আমি বলছি ডিনাইট্রিফিকেশন। এবার এখানে কোন ব্যাকটেরিয়া সাহায্য করছে বলো দেখি? কি বলছে তোমরা? অপশন নাম্বার বি, থায়োব্যাসিলাস। একদমই তাই, অপশন নাম্বার বি হবে, যে এখানে আমার হবে থায়োব্যাসিলাস। থায়োব্যাসিলাস ব্যাকটেরিয়া আমাদের এই প্রক্রিয়াতে সাহায্য করছে। আরো একটা ব্যাকটেরিয়া আছে, কি? সিউডোমোনাস। থায়োব্যাসিলাস হতে পারে, বা এখানে আমার সিউডোমোনাসও কিন্তু আমাদের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সিউডোমোনাস এটাও কিন্তু আমাদের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বোঝা গেল কি বললাম? মনে থাকবে, অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। এবার এখানে আছে আমার রাইজোবিয়াম। এই রাইজোবিয়ামটা কিন্তু আমার একটা কি? সিম্বায়োসিস ব্যাকটেরিয়া, মিথজীবীয় ব্যাকটেরিয়া, ঠিক আছে। হ্যাঁ, সেটা সিউডোমোনাসও একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এবং মাথায় রাখবে, এরা কিন্তু আমার মাটির উর্বরতা হ্রাস করে। যেহেতু মাটির থেকে নাইট্রোজেনের পরিমাণটা ওরা কমিয়ে নাইট্রোজেনটাকে বায়ুতে পাঠিয়ে দিচ্ছে, এর ফলে কিন্তু মাটির উর্বরতা ক্ষমতা হ্রাস পাচ্ছে। এই এদের ফলে কি হচ্ছে? এখানে মাটির উর্বরতা হ্রাস পায়। মাথায় রাখবে, কোশ্চেন কিন্তু আসে যে কোন ব্যাকটেরিয়া মাটির উর্বরতা হ্রাস করে। এরাই করছে, কারণ ওরা কি? মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে বায়ুতে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার এখানে আছে রাইজোবিয়াম। এই রাইজোবিয়ামটা কি? এই রাইজোবিয়ামটা হচ্ছে আমাদের সিমবায়োটিক ব্যাকটেরিয়া, সিমবায়োটিক বা মিথজীবীয়, সিমবায়োটিক বা মিথজীবী ব্যাকটেরিয়া। মাথায় থাকবে, মিথজীবী ব্যাকটেরিয়া। আচ্ছা, মিথজীবী কথার মানে কি বা সিমবায়োটিক কথার মানে কি? সিমবায়োটিক বা মিথজীবী কথার মানে যেখানে একজন আরেকজনের সহায়তায় বাঁচবে। এই যে রাইজোবিয়াম, ওরা কই থাকে? এই রাইজোবিয়ামটা আমার শিম্বিগোত্রীয় গাছের উদ্ভিদের মূলের অর্বুদে থাকে। মূলের অর্বুদে মানে রুট নডিউল যাকে আমরা বলি, লেগুমিনাস প্ল্যান্টের রুট নডিউলে ও থাকছে। কে?
রাইজোবিয়াম। এবার এ কি করছে, রাইজোবিয়াম ওই গাছটাতে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করছে। এটা কিন্তু গাছের লাভ হচ্ছে, যেখানে নাইট্রোজেনটা সাহায্য করছে, নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করছে। পরিবর্তে এই ব্যাকটেরিয়াটা কিন্তু খাবার তৈরি করতে পারে না, পরিবর্তে গাছ কি করছে, খাবার তৈরি করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। তো এই যে ব্যাকটেরিয়াটা ওকে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করছে, পরিবর্তে ব্যাকটেরিয়াটাকে গাছ কি দিচ্ছে, খাবার দিচ্ছে এবং আশ্রয় দিচ্ছে। বোঝা গেল? বোঝা গেল? কি বললাম, এটা হচ্ছে আমার সিম্বায়োটিক বা মিথজীবীয় ব্যাকটেরিয়া, যে কি একজন আরেকজনকে সাহায্য করছে। গাছ ব্যাকটেরিয়াকে সাহায্য করছে, ব্যাকটেরিয়া আবার গাছকে সাহায্য করছে। বোঝা গেল? হ্যাঁ, রুট নডিউল অফ লেগুমিনাস প্ল্যান্ট, একদমই তাই। এখানে আছে অ্যাজেটোব্যাক্টার বা ক্লস্ট্রিডিয়াম। এগুলো কি, এগুলো আমার ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। ওকে, এগুলো আমার কি, এগুলো হচ্ছে আমার ফ্রি লিভিং বা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। ঠিক আছে, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। যেটাকে আমি কি বলবো, ফ্রি লিভিং। মাথায় থাকবে কি বললাম। তুলিকা বলছে নাইট্রেট থেকে N2 কম্পাউন্ড হতে কি নাইট্রোব্যাক্টার তো লাগে ম্যাম। তুলিকা, এগুলো কিন্তু আমি ব্যাচে অনেকবার পড়িয়েছি যে নাইট্রোব্যাক্টার, তুমি যেটা বলছো নাইট্রোব্যাক্টার বা নাইট্রোসোমোনাস, সেটা কি? ইয়েস, এই তো শর্মিষ্ঠা লিখছে। আমাদের নাইট্রিফিকেশন যে স্টেপ আমাদের, আমরা জানি অ্যাকচুয়ালি, দেখো আমি তোমাদের বলেই দিচ্ছি একবার, আমাদের টোটাল 3টে স্টেপ। একটা আছে এখানে অ্যামোনিফিকেশন, একটা আছে আমাদের অ্যামোনিফিকেশন, একটা আছে আমাদের নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, আরেকটা আছে আমাদের এখানে ডিনাইট্রিফিকেশন। সবাই দেখো ভালো মতো, ডিনাইট্রিফিকেশন। এই যে আমার অ্যামোনিফিকেশন, সেখানে আমার কি হচ্ছে, এই যে ডেড অর্গানিজম, ডেড অর্গানিজম মানে কি, আমার মৃত বস্তু, এই মৃত বস্তু থেকে আমার এখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ঠিক আছে, এই প্রসেসটাকে আমি বলছি অ্যামোনিফিকেশন। এটা কে সাহায্য করছে, ব্যাসিলাস রামোসাস, ব্যাসিলাস মায়োকার্ডিস, যে কেউ, আমরা একটা নামে লিখি ব্যাসিলাস রামোসাস। ঠিক আছে, বা ব্যাসিলাস মায়োকার্ডিসও হবে। এটা আমার অ্যামোনিফিকেশনের স্টেপ। নেক্সট আছে আমার নাইট্রিফিকেশন। এখানে আমার ওই যে অ্যামোনিয়াটা তৈরি হয়ে থাকলো, এটা আমার দুটো ধাপে হবে। যে একটা আমার অ্যামোনিয়া থেকে কি তৈরি হবে, নাইট্রাইট, এবং পরে আমার এই নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হবে। ঠিক আছে, কি বললাম? বোঝা গেল কি বললাম? তখন যখন অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হবে, তখন আমার এই নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া হেল্প করে, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া হেল্প করে। এবং যখন আমার নাইট্রেট কনভার্ট হচ্ছে, তখন আমার নাইট্রো ব্যাক্টার সাহায্য করছে, নাইট্রো ব্যাক্টার। এবং যখন আমার লাস্ট স্টেপ ডিনাইট্রিফিকেশন হবে, তখন আমার ওই নাইট্রেট থেকে কি হচ্ছে, নাইট্রেট থেকে আমার N2 যৌগ তৈরি হচ্ছে। সেখানে আমাদের সিউডোমোনাস বা কে থায়োব্যাসিলাস, ওরা হেল্প করছে। মনে পড়েছে? এই চারটা সবাই মাথায় রাখবে। ক্লিয়ার? আশা করি এখানে কারো আর কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার, এটা সবাই বুঝতে পেরেছো তো? মাথায় রাখবে এগুলোকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। CO2 হলো একটি, CO2 মানে কার্বন ডাই অক্সাইড, সেটা কি? প্রাথমিক বায়ু দূষক, গৌণ বায়ু দূষক, প্রাথমিক ও গৌণ বায়ু দূষক, নাকি কোনোটি নয়? কি হবে? কি হবে?
CO2 টা কি বলো, আমি এখনই তোমাদের এক্সাম্পলে বুঝিয়ে দিলাম, বলো কি হবে CO2? ইয়েস, এটা হবে আমার একটা প্রাইমারি বায়ু দূষক, যেটা আমার প্রাইমারি পলিউটেন্ট, প্রাথমিক বায়ু দূষক, অপশন নাম্বার এ। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া? which is a nitrogen fixing bacteria? Azotobacter, রাইজোবিয়াম, নাইট্রোসোমোনাস নাকি থায়োব্যাসিলাস? এই কোশ্চেনটা একটু গন্ডগোল, তোমরা এটা বলো কোন নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বলো, ঠিক আছে? স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, বা এখানে তোমরা লিখে দাও ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। এবার অ্যান্সারটা দাও, ঠিক আছে? এবার অ্যান্সারটা দাও। অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, নাইট্রোসোমোনাস নাকি থায়োব্যাসিলাস? কি হবে এখানে? বলো বলো, এবার বলো ওখানে একটুখানি। আচ্ছা ঠিক আছে অঙ্কিতা, আমার মাথায় থাকবে। ঠিক আছে, নেক্সট দিন থেকে মাথায় থাকবে এটা। অনেকে বলছো এ, অনেকে বলছো বি। ইয়েস, এটা কিন্তু আমার এ হবে অ্যাজোটোব্যাক্টর, কারণ আমি এখানে উল্লেখ করে দিয়েছি ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, ফ্রি লিভিং, তাই তো? অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, নাইট্রোসোমোনাস নাকি থায়োব্যাসিলাস? আমরা জানি এই রাইজোবিয়ামটা আমার সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাসটা আমার কি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, থায়োব্যাসিলাসটা আমার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো ফ্রি লিভিং ব্যাকটেরিয়া হচ্ছে আমার অ্যাজোটোব্যাক্টর, যেটা আমাদের কি ব্লু গ্রিন অ্যালগি, ঠিক আছে? তো এই রাইজোবিয়ামটা কি আমার সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাসটা আমার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নেক্সট আছে আমার থায়োব্যাসিলাস, এটা কিন্তু আমাদের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ঠিক আছে? হ্যাঁ, অ্যাজোটোব্যাক্টেরই হবে না। যদি এটা আমার কোয়েশ্চেনটা যদি ক্যাটাগরি 2 তে থাকতো, ক্যাটাগরি 2 তে, তাহলে আমার এখানে অ্যাজোটোব্যাক্টর বা রাইজোবিয়াম দুটোই হতো, কারণ ওরা দুজনই কি আমার নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। কিন্তু এখানে আমার এটা আমার এমসিকিউ ওয়ান অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, তো এখানে আমাকে ফ্রি লিভিং বলে দিবে, তখন আমার শুধু বলতে হবে হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, বা যদি আমাকে উল্লেখ করে দিত যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, তখন আমার বলতে হতো রাইজোবিয়াম। ঠিক আছে? হ্যাঁ, যদি আমাকে অনলি নাইট্রোজেন ফিক্সেশন বলে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে, তাহলে আমার অপশন নাম্বার এ আর বি দুটোই হবে। ঠিক আছে? হ্যাঁ, ক্যাডমিয়াম যৌগ হিসেবে ওটা তো এটাই হবে, আমি এখনই বললাম না, ক্যাডমিয়াম কম্পাউন্ডের ফলে যে রোগ হয় সেটা কি এটাই, তাই না? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। শিশুদের ডিসলেক্সিয়া রোগের কারণ কি? কজেস অফ ডিসলেক্সিয়া ইন চিলড্রেন, সীসা দূষণ, পারদ দূষণ, ক্যাডমিয়াম দূষণ নাকি আর্সেনিক দূষণ? তাহলে অপশনে কি ছিল একটু আমাকে পরে বলবে। এটা কি হবে? ইয়েস, এটা হবে অপশন নাম্বার এ, সীসা দূষণ, মানে কি লেডের ফলে, যেখানে আমার শিশুদের কি হচ্ছে ডিসলেক্সিয়া রোগ, যেগুলো আমরা এতক্ষণ সব জেনে গেছি। পারদ দূষণে কি হয়, ক্যাডমিয়াম দূষণে কি হয়, বা আর্সেনিক দূষণে কি হয়, প্রত্যেকটা রোগ ভালো মতো মাথায় রাখ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা যায়। এন্ডেঞ্জার্ড প্লান্ট স্পিসিস ক্যান বি প্রিজার্ভড বাই হার্বেরিয়াম, জিন লাইব্রেরি, জিন ব্যাংক নাকি চিড়িয়াখানা মানে জু? কি হবে এটা? আচ্ছা, এন্ডেঞ্জার্ড প্লান্ট স্পিসিস মানে কি, যেসব উদ্ভিদটা মানে বিপদের মুখে আছে, ভবিষ্যতে ওদের আর কোনো অস্তিত্ব থাকবে না, এবার তাদেরকে আমাদের প্রিজার্ভ করা উচিত যেন ওরা বেঁচে থাকে। তো তাদেরকে আমরা কিভাবে প্রিজার্ভ করব? হার্বেরিয়ামে, জিন লাইব্রেরিতে, জিন ব্যাংকে নাকি চিড়িয়াখানাতে? কি হবে এটা?
ইয়েস, সবাই বলছে 8 এর এ। একদমই তাই, এটা হলো অপশন নাম্বার এ, হার্বেরিয়ামে। হার্বেরিয়ামটা কিন্তু আমরা শুধুমাত্র সেখানে আমরা উদ্ভিদ জিনিসই কিন্তু সংরক্ষণ করি হার্বেরিয়াম। তোমরা হার্বেরিয়াম জানো কি করে প্রিজার্ভ করা হয়? হার্বেরিয়ামে কি করে প্রিজার্ভ করা হয় তোমরা কি জানো? চলো আমরা একটুখানি বলে দিই। হার্বেরিয়ামটা কি, মনে করো আমাদের যে একটা গোটা যে ড্রয়িং শিট থাকে না, একটা গোটা আবার একটা ড্রয়িং শিট থাকে, মনে করো ওই গোটা ড্রয়িং শিটের 4 ভাগের 1 ভাগ, সেটা মনে করো আমার একটা পুরো হার্বেরিয়ামের সাইজ। মনে করো এটা আমার একটা হার্বেরিয়াম সাইজ, মানে এটা আমার একটা জাস্ট নর্মাল ড্রয়িং শিট। এবার এখানে কি হবে, এখানে আমাদের একটা গাছের স্পেসিমেন আমরা নিব। মানে মনে করো কোনো একটা গাছের ডাল আমি ভাঙছি, সেখানে আমার গাছের পাতা থাকবে, কিছু কুড়ি টুড়ি থাকবে, এরকম সমেত আমি একটা ডাল কাটবো। ডালটাকে কি করব, বিছানার তলাতে, ইয়েস ড্রাই করতে হবে। বিছানার তলায় পেপার দিয়ে ওই কাগজটার মধ্যে পাতাটা আমরা রাখবো, রেখে ভাঁজ করে কিছুদিন 1 সপ্তাহ মতো আমরা বিছানার নিচে চাপা দিয়ে রাখবো। তারপর যখন 1 সপ্তাহ পর দেখবো পাতাটা আমার ড্রাই হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমি আঠা দিয়ে আমি এখানে মনে করো এরকম করে আমি লাগিয়ে দিব। ঠিক আছে? আর এখানে মনে করো কিছু আমার ফুল টুল বা কুড়ি টুড়ি থাকবে, ঠিক আছে, এরকম টাইপের। এবার এটাকে লাগাবো আঠা দিয়ে, এবং এখানে আমার একটা লেবেল থাকে যে এটা তুমি কোথা থেকে পেলা, সেটা ডেট কত, কোন এরিয়া থেকে পাচ্ছ, এটা কে কালেক্ট করলো, কে তোমাকে গাছটা চিনতে সাহায্য করলো, এইটা তারপর তুমি এটাকে লেবেল করে এখানে সব লিখে নিয়ে তুমি এটা কোথাও গিয়ে জমা দিবে। এইটা হচ্ছে আমার হার্বেরিয়াম শিট, যেখানে তুমি গাছ প্রিজার্ভ করে রাখছো। বোঝা গেল কি বললাম হার্বেরিয়ামটা? ওকে, এবার এখানে আছে আমার, এখানে অপশন নাম্বার বি আছে জিন লাইব্রেরি। এখানে আমরা কি, এখানে আমরা ভ্যারাইটি অফ জিন কালেকশন করে রাখি। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এই জিন লাইব্রেরিতে আমরা ভ্যারাইটি অফ জিনের কালেকশন সংরক্ষণ করি। জিন ব্যাংকও সেম, আর চিড়িয়াখানা জু, যেখানে আমরা কি প্রাণীদের সংরক্ষণ করে রাখছি। ক্লিয়ার? এটা ক্লিয়ার? বোঝা গেল? জানাও। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। ব্যাকটেরিয়া নামক বায়ু দূষকটি যে রোগের জন্য দায়ী তা হলো the disease for which the air pollutant called bacteria is responsible is করোনা, যক্ষা, হাম নাকি জল বসন্ত। ব্যাকটেরিয়া নামক বায়ু দূষকটি কোন রোগের জন্য, মানে এখানে কোন রোগটি আমার ব্যাকটেরিয়া সংক্রামক করে, ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, কি হবে? বলো। কেউ বলছে এ, কেউ বলছে বি, কোনটা যে নিব আমি? বলো কি নিব? ব্যাকটেরিয়ার জন্য দায়ী হচ্ছে আমার 9 এর বি, অর্থাৎ যক্ষা। তোমরা অনেকে এ বলছো, এই করোনা তো আমরা সবাই জানি যেটা আমাদের ভাইরাস গঠিত। হ্যাঁ, এই করোনা করোনা এত করোনা ছড়াছড়ি হলো, এটা তো কারো ভুল হওয়ার কথাই না যে এটা কি, এই করোনা, হাম বা জল বসন্ত তিনটাই আমার ভাইরাস গঠিত রোগ। একমাত্র যক্ষা যেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া সংক্রামক রোগ। ঠিক আছে? মনে থাকবে কি বললাম? হ্যাঁ, করোনাটা তো কারোর থেকে আমি এক্সপেক্টই করিনি। হ্যাঁ, এটা কি করে বলো তোমরা? একজন বলেছে, স্বাগতা বলছে এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। কি বলছে এখানে, আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয়? When is World Environment Day celebrated? 3rd জুন, 16th জুন, 5th জুন নাকি ডিসেম্বর? কবে করা হয়? আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয়? কি হবে? আরে না স্বাগত, ঠিক আছে, আমি তো ক্লাস শুরুর আগেই বলছি, সরি কোনো ব্যাপার নেই, তোমরা এখানে শিখতেই এসেছো।
আমরা তোমাদের শিখাবো। ঠিক আছে, যেখানে যেখানে ভুল হচ্ছে তোমরা সেগুলোকে নোট করে রাখো বা মাথায় রাখো যে এই যেগুলো ভুল হচ্ছে এখন শিখে নিচ্ছ, এক্সামে গিয়ে যেন তোমাদের এগুলো আর ভুল না হয়। ঠিক আছে, ইয়েস, এটা হবে অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, 5th জুন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, রেড ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায়? হোয়াট ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ইন দা রেড ডাটা বুক? রঙিন মাছ, রঙিন ফুল, বিপন্নগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী, নাকি কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণী? কি হবে বলো? রেড ডাটা বুকে আমরা কি পাবো? বলো বলো, কি পাবো? ইয়েস, এখানে আমরা এন্ডেঞ্জার্ড অ্যানিমেল অর প্লান্টের কথা এখানে আমরা পাবো, যেটা আমাদের রেড ডাটা বুকে ইনফরমেশন থাকে, যে কোনো বিপদাপন্ন উদ্ভিদ বা প্রাণী, এন্ডেঞ্জার্ড অ্যানিমেল অর বা অ্যান্ড প্লান্ট। ঠিক আছে, আরেকটা আছে আমাদের গ্রিন ডাটা বুক। ঠিক আছে, আরেকটা আছে আমাদের গ্রিন ডাটা বুক। গ্রিন ডাটা বুক, বলতো এখানে আমরা কি প্রিজার্ভ করি? গ্রিন ডাটা বুকে আমরা কি সংরক্ষণ করে রাখি বলতো? বলো কি হবে গ্রিন ডাটা বুকে? জানো কি এটা? রেড ডাটা বুকে তো আমরা বুঝলাম এন্ডেঞ্জার্ড অ্যানিমেল এন্ড প্লান্ট দুটোই আমরা ওখানে কনজার্ভ করি, কিন্তু গ্রিন ডাটা বুকে বলো বলো। কি জানো না? আমি বলে দিব। ইয়েস, এখানে আমরা শুধুমাত্র উদ্ভিদকে কনজার্ভ করি। ঠিক আছে, মাথায় রাখবে অনলি প্লান্টস, মাথায় রাখবে প্লান্টস এর কালার কি আমাদের গ্রিন, তো ওই হিসাবে গ্রিন ডাটা বুকে সমস্ত সবুজ উদ্ভিদদেরকে আমরা কনজার্ভ করে রাখি। ঠিক আছে, হ্যাঁ, যারা বিপন্ন অবশ্যই তাই, এন্ডেঞ্জার্ড প্লান্ট। ঠিক আছে, এন্ডেঞ্জার্ড প্লান্ট। ওকে, আচ্ছা তোমাদের একটা জিনিস আমি বলি, তোমরা বলো তো একটা স্পিসিস, এই যেখানে বলা আছে কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ প্রাণী, অর্থাৎ কোন একটা স্থানীয় এলাকার, এটাকে কিন্তু আমি বলবো এন্ডেমিক স্পিসিস। একটা জিনিস মাথায় রাখবে, এন্ডেমিক স্পিসিসটা কি? এন্ডেমিক স্পিসিস অর্থাৎ যেসব উদ্ভিদ বা প্রাণীদের শুধুমাত্র আমরা ওদের নিজের এলাকাতেই পাবো, এছাড়া বাইরে কোথাও পাওয়া যাবে না, সেই রকম উদ্ভিদ বা প্রাণীদেরকে আমরা বলি কিন্তু এন্ডেমিক স্পিসিস। মাথায় থাকবে, এন্ডেমিক স্পিসিসটা একটুখানি তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, এন্ডেমিক স্পিসিস, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এটা কি আমার স্থানীয় প্রাণী বা উদ্ভিদ। ঠিক আছে, স্থানীয় প্রাণী বা উদ্ভিদ। ঠিক আছে, এই এন্ডেমিক স্পিসিসটা একটুখানি মাথায় রাখবে, যারা শুধুমাত্র সেই স্থানীয় এলাকাটাতেই থাকে, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, বাইরে এদেরকে পাওয়া যাবে না। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, হটস্পট কি? হোয়াট ইজ এ হটস্পট? উচ্চ জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল, নিম্ন জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল, এন্ডেঞ্জার্ড প্রজাতিযুক্ত অঞ্চল, নাকি ভালনারেবল প্রজাতিযুক্ত অঞ্চল? হটস্পটটা কি বলো? হটস্পটটা কি বলো? হটস্পট কি? যেখানে আমাদের বায়োডাইভার্সিটি লেভেলটা অনেক রিচ থাকে, তাই তো, রিচ বায়োডাইভার্সিটি যুক্ত অঞ্চল। তো এটা কি হবে? ইয়েস, এটা হবে অপশন নাম্বার এ, উচ্চ জীব বৈচিত্র্য যুক্ত অঞ্চল, যেখানে আমার বায়োডাইভার্সিটির সংখ্যা অনেকটা হাই থাকে, অনেকটা বেশি পরিমাণে। না, কারণ কি আমরা জানি যে হ্যাঁ, রিজিয়ন উইথ হায়ার বায়োডাইভার্সিটি। হ্যাঁ, হটস্পট কি? অর্থাৎ যেখানে হটস্পট আমরা এমন একটা জায়গাকে আমরা চিহ্নিত করব যেখানে ওই এলাকার সমস্ত রকম উদ্ভিদ প্রাণী, সমস্ত বায়োডাইভার্সিটি যত কিছু আছে
সবকিছু সেখানে আমার প্রেজেন্ট থাকতে হবে, তাহলেই আমরা কোনো জায়গাকে বা কোনো এরিয়াকে আমরা হটস্পট বলে চিহ্নিত করব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে, গির অরণ্যে নিম্নের কোন রাজ্যের অবস্থিত? গির ফরেস্ট ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট? অসম, গুজরাট, কেরল নাকি মধ্যপ্রদেশ? এই গির ফরেস্ট আমাদের কোন রাজ্যে অবস্থিত? কি হবে? হ্যাঁ, হতেই পারে, স্বাভাবিক তুমি বলছো এন্ডেমিক স্পিসিস কে এন্ডেঞ্জার্ড হতে পারে, হতেই পারে কোনো এন্ডেমিক স্পিসিস যেটা অন্য কোথাও পাওয়া যাচ্ছে না এবং সেই অঞ্চলেও খুব রেয়ার, তো সেটাকে তো আমি এন্ডেঞ্জার্ড এর মধ্যেই ফেলবো না, হতেই পারে। ইয়েস, এটা হবে 13 এর বি অর্থাৎ গুজরাট, একদমই তাই। গুজরাটে আমাদের গির অরণ্য আছে। এবার বলতে পারবে এখানে আমাদের কিসের প্রজেক্ট চলে? এখানে কোন প্রাণীদেরকে সংরক্ষণ করে রাখা হয়, কোন অ্যানিমেলদেরকে? এখানে কোন অ্যানিমেল সংক্রান্ত প্রজেক্ট চলছে বলো দেখি, বলো। গির অরণ্যে Yes, সিংহ, এখানে আমরা সিংহের প্রজেক্ট নিয়ে কাজ করি, ঠিক আছে। ইয়েস, সিংহ এখানে আমাদের সংরক্ষণ করা হয়, লায়ন প্রজেক্ট, ঠিক আছে, লায়ন প্রজেক্ট। ওকে, হুম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে, IUCN কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানের লুপ্তপ্রায় প্রাণীর নামের যে তালিকা প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? আচ্ছা, তোমরা আমাকে বলো IUCN এর ফুল ফর্ম কি? IUCN এর ফুল ফর্ম কি? What is the name of the list of endangered animals prepared by the IUCN in different parts of the world? যে এই IUCN কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানের লুপ্তপ্রায় প্রাণীর যে তালিকা আমরা তৈরি করি তাকে কি বলা হয়? গ্রিন ডাটা বুক, এন্ডেঞ্জার্ড বুক, এন্ডেমিক বুক নাকি রেড ডাটা বুক? কি হবে? আগে তোমরা আমাকে বলো IUCN এর। হ্যাঁ, একদমই তাই, শর্মিষ্ঠা বলছি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, একদমই তাই। তাহলে আমরা আগে এটা মাথায় রাখবো, এটা কি? ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ নেচার। ইয়েস, তোমরা এটা বলছো অপশন নাম্বার ডি, একদমই তাই, এটা হবে আমার রেড ডাটা বুক, ঠিক আছে, যেখানে আমাদের সমস্ত বিপন্ন লুপ্তপ্রায় প্রাণীর নামের তালিকা এখানে আমরা সংগ্রহ করি। ক্লিয়ার? মাথায় থাকবে। আর এগুলো বুঝে গেছো তো, গ্রিন ডাটা বুকটা কি, এন্ডেঞ্জার্ড বুক কি, এন্ডেমিক বুক কি? মাথায় রাখবে, গ্রিন ডাটা বুক অনলি এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট, এন্ডেঞ্জার্ড বুক মানে যেখানে আমাদের উদ্ভিদ প্রাণী দুটোই সেখানে লেখা থাকবে, এন্ড এন্ডেমিক বুক মানে কি, জাস্ট ওই অঞ্চলের যেসব জীব আছে সেগুলো আমরা এন্ডেমিক বুকে লিখে রাখবো। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, কোন ধরনের মৌমাছিরা প্রজননে সক্ষম নয়? What type of bees are not capable of reproduction? রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি নাকি কোনোটি নয়? কি হবে? কি বলছে এখানে? লিভার বিস, একদমই তাই। গ্রিন ডাটা বুকটা আমার IUCN এর মধ্যে পড়ে, ওটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে, পৃথিবীর যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আছে সেগুলোর মধ্যে পড়ছে। ইয়েস, এটা হবে আমার শ্রমিক মৌমাছি অর্থাৎ লেবার বি, যারা হচ্ছে আমার এই প্রজননে সক্ষম নয়, কারণ আমরা জানি রানী মৌমাছি আর পুরুষ মৌমাছি আমার প্রজননে অংশগ্রহণ করে, এই শ্রমিক মৌমাছিরা কিন্তু আমাদের
মৌচাক টৌচাক থেকে যে মধু টধু আনে সেগুলো সংরক্ষণ করে, বা ওরা ওদের মৌচাক তৈরি করছে, সেগুলো করে হচ্ছে আমার এই শ্রমিক মৌমাছি বা লেবার বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, নকনি রোগ কেন হয়? Why does নকনি রোগ ডিজিজ অকার? ফ্লুরাইড দূষণের জন্য, ক্যাডমিয়াম দূষণের জন্য, আর্সেনিক দূষণের জন্য, নাকি পারদ দূষণের জন্য? বলো, এই তোমাদের নকনি রোগ চলে এসছে, কি হবে এটা? ইয়েস, এটা কিন্তু অলরেডি তোমরা বলে দিয়েছো, যেটা হবে ফ্লুরাইড দূষণের জন্য আমাদের নকনি রোগ হয়। আচ্ছা, কে জানি বললো আমাকে যে 14 নাম্বার কোয়েশ্চেনটা একবার বলতে, এই যে রেড ডাটা বুক, এটা হবে রেড ডাটা বুক, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, লাইকেন নিম্নলিখিত কোনটিকে নির্দেশ করে? কোনটিকে নির্দেশ করে? কি হবে এখানে তাহলে? লাইকেন রেফার টু হুইচ অফ দ্য ফলোইং? জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, নাকি কোনোটি নয়? লাইকেন কিসে কোনটিকে নির্দেশ করে বলো দেখি এটা? আচ্ছা, তার আগে বলে দিই, এই যে আমাদের লাইকেন, এটা আমাদের ফাঙ্গাল অ্যালগি এবং ফানজাইয়ের অ্যাসোসিয়েশন আমার লাইকেন তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যে আমার লাইকেন, ঠিক আছে, এটা আমাদের অ্যালগি প্লাস ফানজাই, এই দুটোর কানেকশনে, এই দুটোর অ্যাসোসিয়েশনে আমাদের লাইকেন তৈরি হচ্ছে। এই লাইকেনও কিন্তু আমার একটা সিম্বায়োসিস প্রকৃতির, কারণ কি করছে, ও অ্যালগি থেকে খাবার নিচ্ছে এবং ফানজাই থেকে কি করছে, জল টল এগুলো শোষণ করছে। তো লাইকেনটা কিন্তু আমার অ্যালগি এবং ফানজাই এর অ্যাসোসিয়েশন রূপ। এবার তোমরা সবাই বলছো, অনেকে বলছে বি, অনেকে বলছে সি, এইটা হবে অপশন নাম্বার বি। লাইকেন আমাদের বায়ু দূষণকে ইন্ডিকেট করে, কারণ পাহাড়ি এলাকায় আমরা এই লাইকেনের পরিমাণ বেশি দেখব। কি বললাম? পাহাড়ি এলাকায় আমরা লাইকেনের পরিমাণ বেশি দেখব, কারণ ওখানে আমার দূষণ কম। কিন্তু আমাদের এসব এরিয়ায় লাইকেন আমরা খুব একটা দেখতে পাবো না, কারণ এখানে আমার দূষণের পরিমাণটা কিন্তু বেশি। তার মানে দূষণ যেসব অঞ্চলে কম, সেখানে আমরা লাইকেনের পরিমাণটা বেশি দেখব। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? এবার এটাও মাথায় রাখবে, এই লাইকেনটা কার কার অ্যাসোসিয়েশনে? এই অ্যালগি এবং ফানজাইয়ের সহাবস্থানে আমার লাইকেন তৈরি হয়, এবং দূষণ কম অঞ্চলে আমার লাইকেনের পরিমাণ বেশি থাকে। দূষণ যেখানে অতিরিক্ত দূষণ, সেখানে আমার লাইকেনের পরিমাণ কম থাকে। বোঝা গেল? ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে মিউচুয়ালিজম, ঠিক আছে? ও দুজনের সহায়তায় বেঁচে আছে, একজনের থেকে খাবার নিচ্ছে, একজনের থেকে জল, খনিজ পদার্থ এগুলোকে শোষণ করছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, কি বলছে? নিম্নের কোন এককে ওজন হোল মাপা হয়? হুইচ অফ দ্য ফলোইং ইউনিট ইজ দ্য ওজন হোল মেজার? কোন এককে আমরা ওজন মাপি? সেন্টিমর্গেন, ডেসিবেল, ডপসন, নাকি মিটার? কোন ইউনিটের সাহায্যে আমরা ওজন হোল মাপি? কি হবে এটা? কি হবে? এই যে আমরা জানি ওজন লেয়ার ক্ষয় হচ্ছে, এটা কি আমাদের পরিবেশের জন্য খারাপ হচ্ছে, এর ফলে কি আমাদের আল্ট্রাভায়োলেট রেটা ডাইরেক্ট পরিবেশে প্রবেশ করছে। তো এই যে ওজন হোলটা যে আমার ক্ষয় হচ্ছে, কতটা ক্ষয় হচ্ছে, কি পরিমাণ তৈরি হচ্ছে, এটা তো মাপতে হবে। তো এটা আমরা কিসের সাহায্যে মাপবো? ইয়েস, এটা আমরা ডপসন ইউনিটের সাহায্যে মাপবো। অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, ডপসন ইউনিট। আচ্ছা, এই ডেসিবেলটা কিসের একক বলতে পারবে? ডেসিবেল কি হবে? ইয়েস, এটা আমাদের শব্দের একক, এটা আমাদের শব্দের একক, ঠিক আছে? শব্দের একক হচ্ছে আমাদের ডেসিবেল। আচ্ছা, এবার আমরা মাথায় রাখবো আমাদের শব্দের নিরাপদ মাত্রা কত, বলো দেখি? হ্যাঁ, শব্দ পরিমাপের একক হচ্ছে আমাদের ডেসিবেল। এবার তোমরা বলো যে শব্দর নিরাপদ মাত্রা কত? শব্দের নিরাপদ মাত্রা কত? কত বলো দেখি?
ইয়েস, শব্দের নিরাপদ মাত্রা হচ্ছে 65 ডেসিবেল, 65 ডেসিবেল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাস কোনটি? দ্য গ্যাস রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাস কোনটি? সিও, CO2, O2 নাকি SO2? কি হবে? কি হবে বলো? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাস কোনটি? দ্য গ্যাস রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ। ইয়েস, এটা তো ইজি কোয়েশ্চেন, সবারই পারা উচিত। এটা হবে অপশন নাম্বার বি, CO2, CO2। এই বাকি দুটো আচ্ছা, এই মিটারটা কিসের ইউনিট তোমরা জানো এটা? হ্যাঁ, মিটার কিসের? বলো বলো, মিটার কিসের ইউনিট বলো দেখি। চলো তোমরা আমাকে মিটারটা বলো, মিটার কিসের ইউনিট? সেন্টিমর্গান হচ্ছে আমাদের জেনেটিক লিঙ্কেজের ইউনিট, যেটা জেনেটিকের ইয়ে। হ্যাঁ, এটা আমার জেনেটিক লিঙ্কেজ, ঠিক আছে, এটার ইউনিট আমার সেন্টিমর্গান। ইয়েস, আর মিটারটা হচ্ছে আমার লেন্থের। এটা তো জানো, এটা তো ইজি, তাই না? ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20। সিওপিডি হলো, সিওপিডি কি? সিওপিডিটা কি? শিশুদের শ্বসনতন্ত্রের সমস্যা, ব্যাকলাং এর রোগের সৃষ্টি, শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট নাকি কোনোটি নয়? সিওপিডি কি? আচ্ছা, আগে তোমরা বলো সিওপিডির ফুল ফর্ম কি? সিওপিডির ফুল ফর্ম কি? কি হবে সিওপিডির ফুল ফর্ম? সিওপিডির ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ঠিক আছে, কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সেটা আপনার সিওপিডির ফুল ফর্ম। তাহলে এবার তোমরা বলো এটা আমাদের কিসের কারণে হচ্ছে? ইয়েস, এটা কিসের ফলাফল? শিশুদের শ্বসনতন্ত্র ক্ষমতা, ব্যাকলাং এর রোগের সৃষ্টি, শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট নাকি কোনোটি নয়? কি হবে এটা? 20C, যেখানে আমার শ্বাসনালীটা সরু হয়ে যাচ্ছে, যার ফলে আমার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। এইটা কিন্তু আমাদের বায়ু দূষণ সম্পর্কিত রোগ। এটা আমাদের কি একটা বায়ু দূষণ সম্পর্কিত রোগ। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21। অ্যালগাল ব্লুম হলো, অ্যালগাল ব্লুম কি? অ্যালগাল ব্লুম কি? জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি, জলাশয়ে জুপ্লাঙ্কের দ্রুত বৃদ্ধি, জলাশয়ে শৈবালের ঘনত্ব হ্রাস নাকি জলজ প্রাণীর মৃত্যু ঘটে? অ্যালগাল ব্লুম কি? বলো, অ্যালগাল ব্লুম ঘটনাটা কোনটি? আচ্ছা, তোমরা সবাই বুঝতে পারছো তো? সব ক্লিয়ার হচ্ছে তো ক্লাসে? একদম ভালো লাগছে করতে নাকি? কি মনে হচ্ছে? ইয়েস, এখানে হবে 21 এর এ, যেখানে আমাদের জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি হচ্ছে। এখানে কি হচ্ছে, যেটাকে আমরা আগে একটু বলি ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশনে আমাদের জলে পটাশিয়াম মানে ফসফেট বা নাইট্রোজেন জাতীয় সার বেশি পরিমাণে মিশে যাচ্ছে। এর ফলে জলাশয়ের যে পুষ্টি মানে এই শৈবাল, তাদের বেশি করে গ্রোথ হচ্ছে। এই যে জলাশয়ের যে শৈবালের যে দ্রুত বৃদ্ধি, এই ঘটনাটাকে আমি বলছি অ্যালগাল ব্লুম, যেখানে আমার অ্যালগির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তো এটাকে আমি বলি অ্যালগাল ব্লুম, যেটা এখানে অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার, জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি। আচ্ছা, এই যে আমার অ্যালগাল ব্লুমটা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কি হবে? এর ফলে কিন্তু আমাদের জলাশয়ে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, যার ফলে জলজ প্রাণীর কিন্তু মৃত্যু ঘটবে। যদি দেয় যে অ্যালগাল ব্লুমের ফলে আমাদের কি প্রবলেম হবে,
কিসের সমস্যা হবে? তখন কিন্তু বলতে হবে জলাশয়ের প্রাণীদের মৃত্যু ঘটবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। সালমোনেলা টাইফি নিম্নলিখিত যে রোগটি সৃষ্টি করে তা হলো। সালমোনেলা টাইফি causes the following disease: কলেরা, আমাশা, ব্ল্যাকফুট ডিজিজ নাকি টাইফয়েড? বলো বলো, এটা কি হবে? এই সালমোনেলা টাইফি যে রোগটি সৃষ্টি করে তা হলো, কি হবে? সবাই বলছে টাইফয়েড, একদমই তাই। এই টাইফয়েড হচ্ছে আমাদের সালমোনেলা টাইফি রোগ সৃষ্টি করে। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো কলেরার জীবাণুর নাম কি? কলেরার জীবাণুর নাম কি? কলেরার জীবাণুর নাম কি? কলেরার জীবাণুর নাম কি? কি হবে? আমি বলে দিচ্ছি, ভিব্রিও কলেরি। কি, তাই তো? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কলেরার জীবাণুর নাম হচ্ছে ভিব্রিও কলেরি। আর আমাশয়ের জীবাণুর নাম কি? আমাশয়ের জীবাণুর নাম কি? হ্যাঁ, ভিব্রিও কলেরি, একদমই তাই। এবার তোমরা আমাকে বলো যে আমাশয়ের জীবাণুর নাম কি? আমাশয়ের জীবাণুর নাম হচ্ছে এন্টামিওবা হিস্টোলাইটিকা। হিস্টোলাইটিকা, ঠিক আছে? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কোনটা কার জীবাণু? কলেরার জীবাণুর নাম ভিব্রিও কলেরি, আমাশয়ের জীবাণুর নাম অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। আর টাইফয়েডের নাম কি? সালমোনেলা টাইফি। মনে থাকবে? মনে থাকবে? ক্লিয়ার এভরিওয়ান? জানাও জানাও, জলদি জানাও। আর ব্ল্যাকফুট ডিজিজ তো জানোই, যেটা আমাদের কি আর্সেনিক দূষণের জন্য হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23। অম্ল বৃষ্টির প্রধান উপাদান কি? দ্য মেইন কম্পোনেন্ট অফ অ্যাসিড রেইন ইজ সাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড? অম্ল বৃষ্টির প্রধান উপাদান কি? কি হবে? বলো, অম্ল বৃষ্টির প্রধান উপাদান কি? দ্য মেইন কম্পোনেন্ট অফ অ্যাসিড রেইন ইজ। ইয়েস, এটা হবে সি, সালফিউরিক অ্যাসিড এন্ড নাইট্রিক অ্যাসিড, যেটা আমার অম্ল বৃষ্টির প্রধান উপাদান। নেক্সট, ক্রমবর্ধমান জনসংখ্যার মুখ্য সমস্যাটি হলো দ্য মেইন প্রবলেম অফ ইনক্রিজিং পলিউশন ইজ পানীয় জলের অভাব, বিষ্ণু উষ্ণায়ন, প্রাকৃতিক সম্পদের ব্যবহার নাকি সবগুলি সঠিক? ক্রমবর্ধমান জনসংখ্যার মুখ্য সমস্যাকে, যদি আমাদের পপুলেশন নাম্বার হাই হয়ে যায় তাহলে আমাদের কিসের কিসের প্রবলেম দেখা যাবে? খাবার জলের অভাব দেখা দিবে, গ্লোবাল ওয়ার্মিং হবে, নাকি আমাদের প্রাকৃতিক যে সম্পদের যে রিসোর্স সেটা কমে যাবে, নাকি সবগুলি ঠিক? কি হবে এখানে? ইয়েস, এটা হবে 24 এর ডি, ওপরের সবগুলি আমার সঠিক। ক্রমবর্ধমান জনসংখ্যা যদি আমার বেশি হয় তাহলে প্রত্যেকটা আমাদের খাবার জলের অভাব ঘটবে, বিষ্ণু উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং হবে, পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাবে, এন্ড প্রাকৃতিক যে সম্পদ সেই এনভায়রনমেন্ট রিসোর্সও আমাদের কি হবে? কমে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। নিম্নলিখিত কোনটিকে প্রকৃতির বৃক্ক বলা হয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড এ ন্যাচারাল কিডনি? জলাভূমি, অরণ্যভূমি, বনাঞ্চল নাকি গ্রিন হাউস? কি হবে? নিম্নলিখিত কোনটিকে প্রকৃতির বৃক্ক বলা হয়? জলাভূমি, অরণ্যভূমি, বনাঞ্চল নাকি গ্রিন হাউস? কি হবে এটা? ইয়েস, এটা হবে অপশন নাম্বার এ, জলাভূমি। কারণ এই জলাভূমি কি করে? প্রকৃতি থেকে যত জল আছে সেগুলোর কেউ ফিল্টার করে, পরিশ্রুত করে। এর ফলে যত
আবর্জনা সেগুলো নিজের মধ্যে নিয়ে ও পরিষ্কার জলটাকে আমাদেরকে দিচ্ছে। ঠিক আমাদের কিডনিও কি করে, সমস্ত রকম নোংরা পদার্থগুলো নিয়ে আমাদের শরীর থেকে বের করে দিচ্ছে। তো তো এও তাই করছে, এই যে জলাভূমি সমস্ত রকম বর্জ্য পদার্থ নিজেকে রেখে ও আমাদের পরিশ্রুত জলটা দিচ্ছে। এই জন্য আমরা জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে থাকবো। অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, হ্যাঁ, প্রাকৃতিক সম্পদের ব্যবহারে হ্রাস। যদি ওটা পরিমাণ কমিয়ে যায় না, তাহলে তো ওটা ব্যবহার করা যাবেই না। ঠিক আছে, পরিমাণ করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার এটা? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26। প্রাকৃতিক অ্যালার্জেন আর হলো ন্যাচারাল অ্যালার্জেন আর। অ্যালার্জেনটা কি? এই যে আমাদের যেসব পদার্থের থেকে আমাদের অ্যালার্জি সৃষ্টি হচ্ছে তাদেরকে আমরা বলি অ্যালার্জি। এবার এই অ্যালার্জি কি আমার কিছুটা আর্টিফিশিয়ালও আছে, আবার কিছুটা আমাদের ন্যাচারালও আছে। তো এখানে ন্যাচারাল বলছে ফর্মালডিহাইড, কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, নাকি পরাগরেণু। পরাগরেণু মানে কি আমার পোলেন গ্রেন। তো অনেকের কিন্তু দেখবে এই পোলেন গ্রেইন থেকেও কিন্তু অনেকের অ্যালার্জি হয়। তো এখানে বলছে প্রাকৃতিক অ্যালার্জেন অর্থাৎ ন্যাচারাল অ্যালার্জেন কোনটা? কি হবে 26? ইয়েস, অপশন নাম্বার ডি, যে পরাগরেণু বা পোলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27। দেহস্থ কলাকোষের অনিয়ন্ত্রিত বিভাজনকে বলা হয় কি? The uncontrolled division of cell in the body is called metastasis, carcinoma, ক্যান্সার, নাকি কার্সিনোজেন। দেহস্থ কলাকোষের অনিয়ন্ত্রিত বিভাজনকে কি বলা হয়? ভালো মতো অ্যান্সার দিবে, বুঝে নিয়ে ভালো মতো অ্যান্সার দিবে। আচ্ছা, কোশ্চেনটা আমি একটু ভালো মতো বুঝিয়ে দিই তোমাদেরকে। তোমরা সবাই বলছো তো এ, আচ্ছা ভালো মতো মাথায় রাখবে। মেটাস্ট্যাটিসটা কি বলতো? মেটাস্ট্যাটিসটা হচ্ছে আমার ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে, সারা দেহে ক্যান্সার কোষের সেলগুলো যে ছড়িয়ে পড়ছে সেটা আমার মেটাস্ট্যাটিস। ঠিক আছে, কার্সিনোমাটা কি? কার্সিনোমাটা আমার যেখান থেকে ক্যান্সারটা উৎপত্তি হচ্ছে, যে সেল থেকে আমার ক্যান্সারের সৃষ্টি হচ্ছে, সেটা আমার কার্সিনোমা। কার্সিনোজেনটা কি? যে বস্তুর কারণে হচ্ছে, যে বস্তু বা যে উৎসের জন্য আমার এই ক্যান্সারটা সৃষ্টি হচ্ছে, সাবস্টেন্সটা। আর ক্যান্সারটা কি? এই আমার যে কলা কোষের যে অনিয়ন্ত্রিত বিভাজন হচ্ছে সেটাকে আমরা বলবো ক্যান্সার। অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কি বললাম? মেটাসিস্ট হচ্ছে ক্যান্সার কোষ সারা দেহে ছড়িয়ে পড়া। দেখো ভালো মতো কিন্তু বুঝবে, তাকে আমরা বলবো মেটাস্টেটিস। কার্সিনোমাটা কি? এই যে ক্যান্সার যে কোষ, এই ক্যান্সারের কোষটাকে আমি বলবো কার্সিনোমা, যেটা কি আমার ক্যান্সারের কোষ। ঠিক আছে, কার্সিনোজেনটা কি? কার্সিনোজেনটা হচ্ছে যে বস্তু, মানে যে সাবস্টেন্স থেকে হচ্ছে, অর্থাৎ এজেন্টটা। ওকে, এটা বস্তু বা যে এজেন্ট থেকে আমার এটা হচ্ছে। আর ক্যান্সারটা কি? ক্যান্সারটা হচ্ছে আমার দেহস্থ কলাকোষের সেল বিভাজনের ফলে আমার ক্যান্সার সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? লিখে দিয়েছি। বোঝা গেছে? কারো ডাউট আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28। জীববৈচিত্র্য হটস্পট কথাটি প্রথম প্রচলন করেন কে? The word hotspot in biodiversity is the first introduced by Norman Maier, G. Rosen, ওভাম নাকি ওডাম? ওডাম নাকি হাক্সলে? কি হবে? এই জীববৈচিত্র্য হটস্পট কথাটি সর্বপ্রথম কে প্রচলন করেন? কি হবে? কি হবে?
ইয়েস, নরম্যান মেয়ার্স, একদমই তাই। অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 29। আসামের কাজিরাঙ্গায় সংরক্ষিত প্রাণীটি হলো, দ্য অ্যানিমেল প্রোটেক্টেড ইন কাজিরাঙ্গা ইন আসাম ইজ বাঘ, বাইসন, একশৃঙ্গ গন্ডার নাকি দ্বিশৃঙ্গ গন্ডার। আসামের কাজিরাঙ্গায় কোন অ্যানিমেলদের সংরক্ষণ করা হয়? কি হবে? কোয়েশ্চেন নাম্বার 29। Yes, option number C is correct answer. One horned rhino, একশৃঙ্গ গন্ডার। Okay. Next question, question number 30. PBR এর মধ্যে যে তথ্যটি পাওয়া যায় তা হলো, the information available in PBR। আচ্ছা, PBR টা কি? PBR হচ্ছে People's Biodiversity Register। PBR টা কি? এর ফুল ফর্ম People's Biodiversity Register। এবার এখানে আমরা কি পাই মাথায় রাখবে। ইয়েস, এমএসকিউ আছে, ঠিক আছে, এমএসকিউ আছে, ওয়েট করো, সব আছে। পিরিয়ডটা কি? এখানে মনে করো একটা স্থানীয় এলাকা, তোমরা যে যেই স্থানীয় এলাকায় থাকো সেই স্থানীয় এলাকায় কি গাছ আছে, কি প্রাণী আছে, ওদের মধ্যে কি সম্পর্ক, ওদের প্রজননের মধ্যে কি ঘটছে, ওদের খাদ্য গ্রহণের প্রকৃতি কি, ওরা কিভাবে মানিয়ে আছে, এটা কিন্তু তুমি ভালোভাবে জানবে। আজকে আমি যেই পাড়ায় থাকি ওই পাড়ার খবর তো আমি ভালো জানবো, তোমরা কি জানবে? জানবে না। ঠিক তেমনি তোমরা যে যে পাড়ায় থাকো ওই পাড়ার খবর তোমরা জানবে, আমি জানবো না। তো এই পিবিআরটা হচ্ছে ওই এক একটা স্থানীয় এলাকায় স্থানীয় মানুষদের কাছে আমরা খোঁজ খবর জানতে পারি। ওকে, এবং সেগুলোকে আমরা জেনে নিয়ে একটা তালিকা বা নথি তৈরি করি, সেটাকে আমরা বলছি পিবিআর। মানে আজকে আমার এলাকায় আমি সবকিছু জানি, যে কোন প্রাণী কি খাচ্ছে, ওরা প্রজনন কি করে করছে, তাই না, ওদের সঙ্গে এক একজনের সম্পর্ক কি। এবার এগুলো আমি জানি, এগুলো এবার আমার কাছে যে জানতে আসবে তাকে আমি বলবো এবং সে এগুলো সব নোট করবে, নথিভুক্ত করবে। এটাকে আমরা বলছি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। মাথায় থাকবে। তো এটা হবে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। সবগুলি ভূমিচিত্র, জীবনচিত্র, জনচিত্র প্রত্যেকটাই তার মধ্যে ইনক্লুড থাকে, যেটাকে আমরা সার্ভে করছি। বোঝা গেল কি বললাম? পিবিআর কোন লোকাল এরিয়ার লোকাল মানুষের থেকে জ্ঞান জানা, ঠিক আছে, একদম সিম্পল ভাবে মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 31। জেএফএম ধারণাটি প্রথম সূত্রপাত ঘটেছিল। The concept of JFM was first originated is। এবার বলো JFM এর ফুল ফর্ম কি? JFM এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা প্রথম কোথায় সূত্রপাত ঘটেছিল? সুন্দরবনে, আরাবাড়িতে, জলদাপাড়াতে নাকি মূর্তিতে? কি হবে? ইয়েস, এটা হবে অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। পশ্চিম মেদিনীপুরের আরাবাড়িতে। এই জেএফএম টা কি হয়েছিল? এখানে মেন উদ্দেশ্য আমাদের গাছ বাঁচাতে হবে, বন পুনরুদ্ধার করতে হবে। এই যে আরাবাড়ি অরণ্যে এখানে প্রচুর শাল গাছ ছিল, এবার ওই বনে যারা থাকতো, যারা আদিবাসী ছিল, ওদের এই শাল গাছটাই সব ছিল, ওরা ওখানেই থাকতো। ওই শাল গাছ থেকে ওদের কিছুটা ইনকাম আসতো, সেখান দিয়ে ওরা খাওয়া দাওয়া করতো, সেখানে আশ্রয় নিত, খাদ্য গ্রহণ করতো। এবার এক সময় কি হলো, লোকরা এসে বললো শাল গাছগুলো কাটা হবে। এবার তখন আদিবাসীরা ভাবে ওরা কি করে থাকবে, ওরা কই থাকবে, ওদের ইনকামটা কি হবে। তো তখন ওই আদিবাসীরা সবাই মিলে এই শাল গাছের পুনরুদ্ধারের জন্য যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা শুরু করে, যেটাকে আমরা বলি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যৌথ বন সংরক্ষণ ব্যবস্থাপনা। বোঝা গেল কি বললাম? যেটা ফার্স্ট আমার পশ্চিম মেদিনীপুরে আরাবাড়ি অরণ্যে হয়েছিল, পশ্চিমবঙ্গে, ঠিক আছে। ক্লিয়ার? মাথায় থাকবে জেএফএম টা কি? যেখানে আমরা বন পুনরুদ্ধার করব, এবং এটা আমার শাল গাছের পুনরুদ্ধারের জন্য আমার এইটা হয়েছিল। কি গাছে? শাল গাছের পুনরুদ্ধারের জন্য আমার এই জেএফএম করা হয়েছিল ফার্স্ট। ক্লিয়ার এভরিওয়ান?
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32। সুন্দরবন হলো, সুন্দরবন কি সংরক্ষিত বন, অভয়ারণ্য, জাতীয় উদ্যান নাকি বায়োস্ফিয়ার রিজার্ভ? সুন্দরবন কিসের এক্সাম্পল? সংরক্ষিত বন নাকি অভয়ারণ্য, জাতীয় উদ্যান নাকি বায়োস্ফিয়ার রিজার্ভ? কি হবে? ইয়েস, এটা হবে অপশন নাম্বার ডি, বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা আমাদের সুন্দরবনের এক্সাম্পল। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন। আচ্ছা, আমাদের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি বলতো? প্রথম ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কি বলো? কি হবে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? জানো? নীলগিরি। মাথায় রাখবে, নীলগিরি হচ্ছে আমাদের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শর্মিষ্ঠা, আমার মাথায় থাকবে এটা, ঠিক আছে আমার মাথায় থাকবে, আমি নেক্সট দিন থেকে তাই করবো। আমাকে তুমিও বলছো, অঙ্কিতা একজন আছে, অঙ্কিতাও মনে হয় আমাকে বললো, মাথায় থাকবে, ঠিক আছে। আচ্ছা ইয়েস, নীলগিরি। এবার তোমরা বলো আমাকে, জাতীয় উদ্যানটা কি হবে? প্রথম জাতীয় উদ্যান কি বলো তো? প্রথম জাতীয় উদ্যান কি বলো? প্রথম জাতীয় উদ্যান এটা হবে আমার করবেট ন্যাশনাল পার্ক। করবেট, মাথায় রাখবে, এটা কিন্তু আমার প্রথম, ঠিক আছে। করবেট জাতীয় উদ্যান আমার প্রথম জাতীয় উদ্যান। ক্লিয়ার? জিম করবেট। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33। WWF, WWF এর ফুল ফর্ম। আচ্ছা, এর প্রতীকে যে প্রাণীর ছবিটি দেখা যায় তা হলো, দ্য অ্যানিমেল পিকচার্ড অন দ্য WWF লোগো ইজ। WWF মানে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটা আমাদের WWF এর ফুল ফর্ম, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এখানে আমাদের কোন প্রাণীর ছবি ব্যবহার করা হয়? লাল পান্ডা, রয়্যাল বেঙ্গল টাইগার, ময়ূর নাকি একশৃঙ্গ গন্ডার? কি হবে এটা? ইয়েস, এটা হবে আমার অপশন নাম্বার এ, লাল পান্ডার ছবি এখানে আমাদের ব্যবহৃত করা। এই বি কে পম্পি, বি কেন? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি আমরা ব্যবহার করি WWF এ। ইয়েস, রেড পান্ডা, রেড পান্ডা। ওকে, পান্ডার ছবি আমরা ব্যবহার করি, রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি কিন্তু নয়। ওই তো যে কোনো পান্ডা বলো, রেড পান্ডা, জায়েন্ট পান্ডা, যা খুশি তোমরা তাই বলতে পারো, মেনলি পান্ডার ছবি থাকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34। নিম্নলিখিত কোনটি, এই কোনটি স্পেলিং গুলো যে কি হয়ে যায় না, নিম্নলিখিত কোনটি ইন সিটু সংরক্ষণের মধ্যে পড়ে না? Which of the following does not fall under the category of in situ conservation? আচ্ছা, in situ conservationটা কি? যাদেরকে আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কি করব? সংরক্ষণ করব। তাহলে in situ মানে কি? যাদেরকে আমরা প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ, ঠিক আছে। আর এক্স সিটু মানে কি? প্রাকৃতিক পরিবেশের বাইরে, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ভাবে করছি। তো এটা কি হবে? চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য। আমরা জানি এই তিনটাই আমাদের ইন সিটুর এক্সাম্পল। চিড়িয়াখানা অর্থাৎ জু, যেটা কিনা আমাদের কি এক্স সিটু, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করি, মানে প্রাকৃতিক পরিবেশের বাইরে। তো অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল ইনসিটুটা কি আর এক্সিটু কি? ইনসিটু মানে যারা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই বেড়ে উঠছে, আর এক্সিটু মানে যাদেরকে আমরা নিজের মতো করে আর্টিফিশিয়ালি বানিয়ে নিয়ে তাদেরকে আমরা সংরক্ষণ করছি। যেমন জু, জুটা কি আমরা নিজেরা বানাচ্ছি না, তো এটা হচ্ছে আমাদের এক্সিটু কনজারভেশন। ওকে, এই সি কেন হবে এটা? হ্যাঁ, সি বায়োস্ফিয়ার রিজার্ভ এর এক্সাম্পল কি? সুন্দরবন। এবার সুন্দরবন কি আমরা বানিয়েছি? হ্যাঁ, সুন্দরবনটা এত বড় এরিয়াটা কি আমরা বানিয়েছি? ওরে বাপ রে, সি হবে না এটা। সুন্দরবনটা কি? সুন্দরবনটা কিন্তু আমার প্রাকৃতিক পরিবেশ, তাই না? গেছো কেউ ঘুরতে সুন্দরবনে? ঘুরে আসছো সুন্দরবনে?
ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 35। প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণকে বলা হয় কি? কনজারভেশন ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইজ কল্ড। ওকে, না ঠিক আছে, একবার ঘুরে এসো, খুবই সুন্দর জায়গা, ঠিক আছে, ঘুরে আসবে। এই এক্সাম টেক্সাম হোক, তারপর ঘুরতে যেওগা। এখন তো সেই খাটনি হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে, তারপর পরীক্ষার পর একদম একটা ভালো ট্রিপ মেরে চলে আসবে। কি হবে এটা? কনজারভেশন ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইজ কল্ড এক্সিটু, ইনসিটু, উদ্ভিজ্জ উদ্যান নাকি চিড়িয়াখানা? ইয়েস, এটা হবে। হ্যাঁ শর্মিষ্ঠা, আরেকটা আমরা প্রচুর কোশ্চেন করাবো, তো আশা করি এরকমের মধ্যেই চলে আসবে, ঠিক আছে, এগুলো করো ভালো মতো। ইয়েস, এটা হবে অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার, ইন সিটু কনজারভেশন। আর এক্স সিটু মানে প্রাকৃতিক পরিবেশের বাইরে। নেক্সট কোশ্চেন নাম্বার 36। ক্রায়োপ্রিজার্ভেশনে যে তরলটি ব্যবহার করা হয় তা হলো, এই ক্রায়োপ্রিজার্ভেশনটা কিন্তু আমার একটা এক্স সিটু কনজারভেশন। The liquid used in cryopreservation is helium, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি CO2? এই ক্রায়োপ্রিজার্ভেশনে আমাদের কোন তরলটা ব্যবহার করা হচ্ছে? মনামি বলছিলাম আরআইসি রুটিন। দেখো, কালকে তোমাদের 10টার থেকে একটা সেশন হয়েছিল ইউটিউবে, সেখানে শ্রদ্ধা ম্যাম তোমাদের কিন্তু আরআইসি রুটিনটা শেয়ার করেছে। যদি কালকে রাতে সেশনটা যদি না দেখে থাকো, তুমি অবশ্যই একবার দেখে নিবে, সেখানে কিন্তু আমাদের আরআইসি রুটিনটা শেয়ার করা হয়েছে। ইয়েস, এটা হবে অপশন নাম্বার বি, নাইট্রোজেন, ঠিক আছে। এই তরল নাইট্রোজেন, মাথায় রাখবে, তরল নাইট্রোজেনে একটা টেম্পারেচার আছে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের এখানে সবকিছু সংরক্ষণ করা হয়। আচ্ছা, ক্রায়ো প্রিজার্ভেশনটা কি? যেখানে আমরা উদ্ভিদের কোনো অংশ, পরাগরেণু বা জিনের কিছু, সেগুলোকে আমরা এখানে কনজারভেশন করব। কোন মিডিয়ামে? এই তরল নাইট্রোজেনে। এবং এটা কি টেম্পারেচার কত? -196 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে আমরা কোনো কলা, কোষ, তারপর কোনো পরাগরেণু, সেগুলোকে আমরা এখানে স্টোর করে রাখবো, ঠিক আছে। এটা মিডিয়ামটা মাথায় রাখবে এবং টেম্পারেচারটাও ভালো মতো মাথায় রাখবে। এই ক্রায়োপ্রিজার্ভেশন দিয়ে কিন্তু কোয়েশ্চেন ওঠে, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37। অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া নিম্নের কোন উৎসেচকটি ব্যবহার করে সরাসরি N2 শোষণ করে? ব্যাকটেরিয়া লিভিং ইন দ্য অরিকেল ডিরেক্টলি অ্যাবজর্ব N2 ইউজিং হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস? হাইড্রোজিনেস, নাইট্রোজিনেস, রাইবোজিনেস নাকি লাইসোজাইম? কি হবে? কোন উৎসেচক ব্যবহার করে অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া N2 শোষণ করছে? কি হবে এটা? ইয়েস, এটা হবে অপশন নাম্বার সি, রাইবোজিনেস। যেখানে কি আমাদের এই রাইজোবিয়াম আমাদের এখানে এই রাইবোজিনেস এনজাইমটা ব্যবহার করে সরাসরি অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া এই নাইট্রোজেনটা শোষণ করছে, ঠিক আছে। না, এক্সাম পেছনের এখন এরকম কোনো কিন্তু ইসে নেই, যা ডেট দিয়েছে আমাদের সেটা ধরেই কিন্তু আগাতে হবে। ওই কথাগুলো ভাববেই না যে এক্সাম পিছিয়ে যাবে, হবে কি হবে না, নাও, যা ডেট সেই ডেটে এক্সাম হবে, তোমাদের সেটা ধরে একদম এগাতে হবে, ঠিক আছে। সেই হিসাবে আমরা একদম রেডি হয়ে যাব। কোশ্চেন নাম্বার 38। জীবদেহের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলি অ্যামোনিয়ায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে কি বলা হয়? মাথায় রাখবে, দ্য প্রসেস অফ কনভার্টিং নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট অফ লিভিং অর্গানিজম ইনটু অ্যামোনিয়া ইজ কল্ড নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন নাকি নাইট্রোজেনেশন? এটা মাথায় আছে? একটু আগে তোমাদের নাইট্রোজেন সাইকেলটা বুঝিয়ে দিলাম, হ্যাঁ, কি হবে এটা? এই যে এখানে লেখা আছে অ্যামোনিফিকেশন, সমস্ত রকম নাইট্রোজেন যুক্ত ডেড অর্গানিজম আমার অ্যামোনিয়ায় তৈরি হচ্ছে। এই প্রসেসটাকে আমরা কি বলছি? এই প্রসেসটাকে আমরা বলছি অ্যামোনিফিকেশন। মাথায় আছে? একটু আগে বুঝিয়ে দিলাম এটাকে আমি। তাহলে এটা কি হবে এখানে? এখানে আমাদের হবে অপশন নাম্বার সি, অ্যামোনিফিকেশন, যেখানে আমার অ্যামোনিয়া তৈরি হচ্ছে।
ঠিক আছে না তুলিকা? বি কেন? ডিনাইট্রিফিকেশনে তো আমার N2 গ্যাস উৎপন্ন হচ্ছে না, N2 যৌগ তৈরি হচ্ছে, নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, এটা হবে অপশন নাম্বার সি। নেক্সট 39, ব্যাকটেরিয়াকে O2 সরবরাহকারী রঞ্জক প্রোটিনটি হলো the pigment protein that supplies O2 to bacteria is হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোলিভ নাকি লেক হিমোগ্লোবিন। এই যে আমরা দেখলাম যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কি আমাদের নাইট্রোজেন ফিক্সনে সাহায্য করছে, এবার ওর তো অক্সিজেন সরবরাহ দরকার, তাকে কে সাহায্য করবে? কে সাহায্য করবে? দ্য পিগমেন্ট। কোন পিগমেন্টটা এই ব্যাকটেরিয়াটাকে অক্সিজেন সাহায্যে সাহায্য করবে? কি হবে এটা? ইয়েস, এটা হবে অপশন নাম্বার ডি, লেক হিমোগ্লোবিন, যেটা কিনা সারা দেহে অক্সিজেন সাপ্লাই করবে, লেক হিমোগ্লোবিন। ওকে, অপশন নাম্বার ডি, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, নিম্নের কোনটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ? which of the following is an example of ammonifying bacteria? Bacillus myocardis, Nitrosomonas, Pseudomonas নাকি রাইজোবিয়াম? কি হবে? নিচের কোনটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার এক্সাম্পল? বলো কি হবে? হিমোলিম্ফটা হচ্ছে আমার এই যে আর্থ্রোপোডা বা মোলাস্কা, যাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম, তাদের মধ্যে আমরা এই হিমোলিম্ফ দেখতে পাবো। ঠিক আছে, কি বললাম? এই যে হিমোলিম্ফ, সেটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা যা আছে না, ইনসেক্টস, আর্থ্রোপোডা, এই যে ইনসেক্টস যাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম, তাদের মধ্যে আমরা এই হিমোলিম্ফটা রঞ্জক পদার্থ দেখতে পাবো। ঠিক আছে, এটা কি বলছে? 40A, অর্থাৎ কি বলছে তোমরা? অপশন নাম্বার এ, ব্যাসিলাস মায়োকার্ডিস। একদমই তাই, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার এক্সাম্পল ব্যাসিলাস মায়োকার্ডিস বা ব্যাসিলাস র্যামোসাসও হতে পারে। কি বললাম? ব্যাসিলাস র্যামোসাসও হতে পারে, হবে। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে আছে নাইট্রোসোমোনাস, এটা আমার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সিউডোমোনাস এটা আমার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এবং রাইজোবিয়াম যেটা আমার সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। মাথায় থাকবে, এগুলো তোমরা অলরেডি জানো। নেক্সট আছে কি আমার? এটা আমার এমসিকিউ এর লাস্ট কোয়েশ্চেন। নিম্নলিখিত কোনটি ফুসফুসের শ্বেত ক্যান্সারের জন্য দায়ী? which of the following is responsible for lung cancer? asbestos, lead, mercury নাকি কোনটি নয়? কি হবে? ইয়েস, এটা হবে আমার অ্যাসবেস্টাস। অ্যাসবেস্টাস হচ্ছে আমাদের এই ফুসফুসের শ্বেত ক্যান্সারের জন্য দায়ী। আচ্ছা, তুমি যেটা বললে, কে জানি জিজ্ঞেস করলো আমাকে, হিমোসিল কি না? সর্বত হিমোসিল হচ্ছে আমাদের, হ্যাঁ ইয়েস শর্মিষ্ঠা, এটা আমাদের একটা পেশাগত রোগ। ঠিক আছে, এটা আমাদের একটা পেশাগত রোগ, যেটা কি যারা অ্যাসবেস্টাস খনিতে কাজ করে তাদের সারাক্ষণ ওখানে ধোঁয়াটা ভিতরে যেতে যেতে ওদের ফুসফুসটাতে সাদা সাদা ছোপ হয়ে যায়, সেটাকে আমরা বলবো ফুসফুসের শ্বেত ক্যান্সার। আচ্ছা, কে জিজ্ঞেস করলো আমাকে? হিমোসিল। হিমোসিলটা হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার জন্য একটা বস্তু, যেটা দিয়ে আমার রক্ত দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? মনে থাকবে? কে জিজ্ঞেস করলো ওটা আমাকে? হ্যাঁ, স্বাগতা। হিমোসিলটা আমার রক্ত জমাট বাঁধার জন্য আমার একটা বস্তু, যেটা আমার দ্রুত রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ক্লিয়ার? বোঝা গেল? এই ছিল তোমাদের 41টা এমসিকিউ। এবার আমরা করব এমএসকিউ, যেখানে আমাদের 10টা এমএসকিউ আছে। চলো এবার আমরা করি কিছু এমএসকিউ। ফার্স্ট, এগুলো একদম ইজি আছে, আশা করি তোমরা সবাই বলতে পারবে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর
সিউডোমোনাস, থিওব্যাসিলাস, নাইট্রোসোমোনাস নাকি নাইট্রোব্যাক্টার? কি হবে? নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার এক্সাম্পল কি? নাইট্রিফাইং স্টেপটা কি? যেখানে আমার অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট দুটো স্টেপে কনভার্ট হচ্ছে। কি হবে এটা? প্রীতি বলছে সিডি। ওকে, আর কেউ? সবাই বলছে সিডি। ভেরি গুড, এটা হবে সি আর ডি, যে নাইট্রোসোমোনাস এন্ড নাইট্রোব্যাক্টার হচ্ছে আমার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কারণ থিওব্যাসিলাস আর সিউডোমোনাস এগুলো আমাদের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 43। N2 আবদ্ধকরণে স্বাধীনজীবী অণুজীবরা হলো ফ্রি লিভিং মাইক্রো অর্গানিজমস ইন N2 ফিক্সেশন আর ব্যাসিলাস মায়োকার্ডিস, অ্যাজিটোব্যাক্টার, থিওব্যাসিলাস নাকি নস্টো? ফ্রি লিভিং মাইক্রো অর্গানিজম ইন N2 ফিক্সেশন আর কি হবে? বলো কি হবে এখানে? এখানে কি হবে? ফ্রি লিভিং মানে যারা কি নীলাভ সবুজ শৈবাল, যারা ডিরেক্টলি পরিবেশ থেকে নিয়ে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। এখানে আমার হবে বি আর ডি, অ্যাজিটোব্যাক্টার আর নস্টক, যেগুলো আমার কি ব্লু গ্রিন অ্যালগি। ব্যাসিলাস মায়োকার্ডিস আমার অ্যামনিফাইং ব্যাকটেরিয়া এবং থিওব্যাসিলাস আমার কি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এরা আমাদের নাইট্রোজেন প্রত্যাবর্তনে সাহায্য করছে, এরা কিন্তু ফিক্সেশনে সাহায্য করছে না, এরা কিন্তু নাইট্রোজেন প্রত্যাবর্তনের স্টেপে সাহায্য করছে, মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন 44। জল দূষণে মানুষের যে রোগটি হয় তা হলো the disease caused to humans due to water pollution is কলেরা, আর্সেনিকোসিস, ব্ল্যাক লাং নাকি অ্যাজমা? কি হবে? জল দূষণের ফলে যে রোগগুলি হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যানাবিনাও আমাদের ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া। ঠিক আছে, কি বলছো তুমি এখানে? অপশন এ, অপশন কোন অপশন এ? ইয়েস, এটা হবে এ আর বি, কলেরা এবং আর্সেনিকোসিস, এই দুটোই হচ্ছে আমাদের কি জল দূষণের ফলে হয়। কলেরা তো আমরা জানি, যদি আমরা দূষিত জল পান করি তাহলে আমাদের হবে, এবং আর্সেনিকোসিসটা আমাদের আর্সেনিক দূষণের ফলে হচ্ছে। ঠিক আছে, এ আর বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 45। জীব বৈচিত্র্যের স্তরগুলি হলো দ্য লেভেল অফ বায়োডাইভার্সিটি আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, পর্বগত বৈচিত্র্য নাকি জিনগত বৈচিত্র্য? কি হবে এটা? জীব বৈচিত্র্যের স্তর আমি একটু বলে দিই, এটা হয়তো তোমরা জানো না। এই বায়োডাইভার্সিটির মধ্যে আমার তিনটা পার্ট আছে, একটা জিনগত, একটা প্রজাতিগত, আরেকটা আমার বাস্তুতান্ত্রিকগত। এবার জিনগত বৈচিত্র্য কি? জিনগত বৈচিত্র্য যেখানে আমার শুধুমাত্র আমরা বিভিন্ন জিনের ভ্যারাইটি দেখতে পাবো। প্রজাতিগত মানে এখানে আমরা বিভিন্ন প্রজাতিদের মধ্যে ভ্যারাইটি দেখতে পাবো, অনেকগুলো প্রজাতি। আর এখানে বাস্তুতান্ত্রিক মানে টোটাল একটা বড় একটা বিশ্বের সমস্ত এরিয়ার, যাকে আমি একসঙ্গে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে করবো। দেখ, জিনগত বৈচিত্র্য মানে কি? যেখানে মনে কর আম, এবার আমের আমাদের প্রচুর ভ্যারাইটি আছে, তো এইটা আমরা তো একরকম আম না, এবার আম আমার একটা প্রজাতি, কিন্তু আমাদের আমের মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে, তো এই শুধু আমটাকে, এত ভ্যারাইটিটাকে আমরা বলবো জিনগত বৈচিত্র্য। প্রজাতিগত মানে কি? এই যে আম, বট গাছ, জাম গাছ, এগুলো আমার কি সব এক একটা আলাদা আলাদা প্রজাতি, সেটা আমার প্রজাতিগত বৈচিত্র্য। আর বাস্তুতান্ত্রিক মানে কি? সব কোনো একটা এরিয়ায় যত কিছু আছে সবকিছুকে একসাথে মিলিয়ে নিয়ে হচ্ছে আমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা হবে আমার এ, বি এন্ড ডি। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 46। জীব বৈচিত্র্যের গুরুত্ব হলো the importance of biodiversity is জীব বৈচিত্র্যের গুরুত্ব কি? জলবায়ু নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন, মেলা ও খেলা নাকি ওষুধ প্রস্তুতি? জীব বৈচিত্র্যের গুরুত্ব কি কি? কি হবে এটা? বলো কি হবে? বলো। ইয়েস, এটা হবে এ, বি এন্ড ডি।
ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47। বিভিন্ন প্রকার প্রাকৃতিক অ্যালার্জেন গুলি হলো, ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল অ্যালার্জেন আর SO2, PAN, পরাগরেণু না আর ধুলো। কি হবে? প্রাকৃতিক অ্যালার্জেন আমার কোনগুলি? কি কি বলো দেখি, প্রাকৃতিক অ্যালার্জেন কি কি হবে? কি হবে? ইয়েস, এখানে আমার হবে শুধুমাত্র সি আর ডি। ভেরি গুড। পরাগরেণু আর ধুলো এগুলো আমার প্রাকৃতিক অ্যালার্জেন। না, এ হবে না, এগুলো কিন্তু আমার প্রাকৃতিকের মধ্যে হবে না, শুধু সি আর ডি হবে। ঠিক আছে, সি এন্ড ডি। নেক্সট কোয়েশ্চেন 48। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলি হলো, প্রবলেম অফ গ্রোয়িং পপুলেশন ইজ খাদ্য সংকট, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, কৃষি জমির বৃদ্ধি নাকি বায়ু ও জল দূষণ। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলি কি কি? কি হবে এখানে? খাদ্য সংকট, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, কৃষি জমির বৃদ্ধি নাকি বায়ু ও জল দূষণ। কি হবে? কি হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অতিরিক্ত পপুলেশন বাড়লে আমাদের কি কি হবে? এটা হবে এ এন্ড ডি। এ এন্ড ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49। ইনসিটু সংরক্ষণ করা হয়, ইনসিটু কনজারভেশন ইজ ডান বাই চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি অভয়ারণ্য। কোথায় কোথায় মানে কোনটাকে আমরা ইনসিটু সংরক্ষণের মধ্যে ফেলবো? কি হবে? চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি অভয়ারণ্য। চিড়িয়াখানাটা আমার এক্সিটু সংরক্ষণ, আর বাকি যেগুলো আছে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, এগুলো কিন্তু আমার ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে। ইয়েস, বি, সি এন্ড ডি। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50। এক্সিটু সংরক্ষণ করা হয় নিম্নের কোন ক্ষেত্রে? এক্সিটু প্রিজার্ভেশন ইজ ডান হুইচ অফ দ্য ফলোইং কেসেস? ক্রায়োপি সংরক্ষণ, অ্যাকোয়ারিয়াম, সংরক্ষিত বন নাকি বোটানিক্যাল গার্ডেন। এক্সিটু মানে কি? আমার প্রাকৃতিক পরিবেশের বাইরে আমরা আর্টিফিশিয়ালি সংরক্ষণ করছি। কি হবে এটা? ক্রায়ো সংরক্ষণ, অ্যাকোয়ারিয়াম, সংরক্ষিত বন নাকি বোটানিক্যাল গার্ডেন। কি হবে এখানে? এটা কি হবে? ইয়েস, সংরক্ষিত বনাঞ্চলটা হচ্ছে আমার ইনসিটু। এখানে হবে ক্রায়ো প্রিজার্ভেশন, অ্যাকোয়ারিয়াম আর বোটানিক্যাল গার্ডেন। এ, বি এন্ড ডি। তোমরা বি কেন বলছো না? বিও তো হবে। অ্যাকোয়ারিয়ামটা কি আমার ন্যাচারাল? ওটা তো আমরা মানুষটা তৈরি করছি না, মানুষরা আর্টিফিশিয়ালি বানাচ্ছি। তো অ্যাকোয়ারিয়াম যেখানে কি আমরা মাছ টাছ রাখি না, তো এটাও তো হবে, এটাও তো আমাদের এক্সিটুর মধ্যেই পড়ছে। আমরা এটা তো নিজেরা বাড়িতে শখের জন্য রাখছি, তাই না? অ্যাকোয়ারিয়াম কি? অ্যাকোয়ারিয়ামে যেখানে আমরা মাছ রাখি, দেখো না অনেকের বাড়িতে একটা কাচের জারের বা কাচের বোলের মধ্যে জল গাছ টাছ দিয়ে সবকিছু সেট আপ করে কিছু মাছ টাছ, রঙিন মাছ টাছ থাকে, সেটা অ্যাকোয়ারিয়াম যেখানে আমরা মাছ চাষ করছি। ঠিক আছে, অপশন এ, বি এন্ড ডি। নেক্সট এন্ড লাস্ট কোয়েশ্চেন কি বলছে? ক্রায়ো সংরক্ষণ নিম্নের যা সংরক্ষিত করা হয় তা হলো, the following are reserved in cryopreservation। কি হবে? ক্রায়ো প্রিজার্ভেশনে আমরা কি সংরক্ষণ করি? পরাগরেণু, ওষুধ, জার্মকোষ নাকি ভ্যাকসিন। কি হবে? ক্রায়ো সংরক্ষণে আমরা কি সংরক্ষণ করি? কি হবে? ইয়েস, এটা হবে এ আর সি, পরাগরেণু আর জার্মকোষ। বোঝা গেল? ক্লিয়ার? তো এই ছিল তোমাদের আজকে টোটাল 51টা কোয়েশ্চেন। আশা করি তোমাদের চ্যাপ্টার গুলো ক্লিয়ার এবং আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের গ্রুপ আছে সেখানে জানাতে পারো। তো ক্লাসটা কেমন লাগলো সবাই জানাবে, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে। তো আজকের মতো ক্লাস এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি ভালো মতো পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। আর হ্যাঁ, কেউ টেনশন করবে না, একদম চিল মুডে পড়াশোনা করবে, যে কি ভুল হচ্ছে এখন সেটা হোক, কিন্তু এক্সামে গিয়ে যেন এই ভুলগুলো রিপিট না হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। ঠিক আছে?
তো আজকের মতো ক্লাস এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। বাই বাই।